ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে ম্যাথের সিরিজটা করছিলাম লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের, আজকে প্র্যাকটিস সেট 10 করব। তো ফার্স্ট কোশ্চেন শুরু করার আগে আমি বলি, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, যাদের প্রয়োজন আছে বিভিন্ন পিডিএফের। বাংলায় অনেক অনেক পরীক্ষা আছে যেগুলো ইংলিশে পরীক্ষা হয়, সেগুলো আমি বাংলায় কোশ্চেন টাইপিং করে আমি আপলোড করছি আমার টেলিগ্রাম চ্যানেলে। কারোর প্রয়োজন হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এছাড়াও বইয়ের পিডিএফও দেওয়া হয় ওখানে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 71 কী বলছে, প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রথম 60টি সংখ্যা মানে এখানে বলছে এক, স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে এক থেকে শুরু হবে, 1 2 3 4 ডট ডট করতে করতে 60 অবধি সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে আমাদের সূত্র কি জানা আছে? আমাদের যদি 1 2 3 ডট ডট করে এন অবধি যায়, তাহলে সূত্রটা কি? এন ইন্টু এন প্লাস 1/2। এখানে যেহেতু 60 অবধি আছে, তাহলে এনের জায়গায় 60 বসবে, 60 ইন্টু 60 প্লাস 1/2, কাটাকুটি করো, 30 দাঁড়াও 30 হলো। তাহলে 30 ইন্টু এখানে 61। কীভাবে গুণ করবে? 0 তো বসেই গেল, আর 3 দিয়ে গুণ করে দাও, 3 1 3 আর 3 6 18, 1830। 1830 হচ্ছে টোটাল যোগফল। এবারে বলেছে কত দ্বারা বিভাজ্য হবে, সমষ্টি কত দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা গুণ করারও দরকার ছিল না, আমি ভুল করে গুণ করে ফেলেছি। এখানে বলছে কত দ্বারা বিভাজ্য হবে, সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি, এটা হচ্ছে কত দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে 61টি গুণিতক আকারে আছে, 30ও গুণিতক আকারে আছে। তাহলে এখানে 30 আর 61টির মধ্যে এখানে অপশানে দেওয়া আছে 61, তাহলে 61 হবে এই সমষ্টিকে বিভাজ্য করা যাবে 61 দিয়ে। তো নেক্সট কোশ্চেন চলো। 72 কোশ্চেনে কী বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21 36 এবং 66 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 21 36 আর 66, এইটার আগে লসাগু আমরা বের করে নিই। কত? তার ফার্স্টে 3 দিয়ে যাবে, 3 7 21, তারপরে হচ্ছে 3 1 3 12, 3 12 36, আর এখানে 22, 3 22 এবং 66। তাহলে এইটা আসলো। এবার আবার এটাকে কত দিয়ে যাবে? এটা 2 দিয়ে যাবে, আবার 7 6 2 12, আর এটা 11। তাহলে লসাগু কেমন আসবে? লসাগু হচ্ছে 3 2 7, আবার এই 6টাকে আমি এইভাবে ভেঙে লিখছি, 2 ইন্টু 3, আর এখানে 11। তাহলে দেখো এখানে যদি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে তাহলে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা লিখি, নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো, এখানে দেখো 3 আর এখানেও 3 আছে, তাহলে আমাদের দুটো 3 তো লিখেই দিলাম এখানে পরপর, তারপরে ইন্টু, আচ্ছা এখানে 3 ছিল, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হতে গেলে দেখো এখানে 3 দুটো আছে, তাহলে প্রত্যেকটা যেহেতু বর্গ সংখ্যা, তাহলে প্রত্যেকটা অঙ্ক মানে গুণিতক যেগুলো আছে সেগুলো দুটো দুটো করে আসবে। তাহলে এখানে দেখো 3 দুটো আছে, 2ও দুটো আছে, আর কিন্তু 7 আর 11 দুটো নেই। তাহলে এই লসাগুতে তাহলে 7 আরেকটা গুণ হবে, ইন্টু আর 11 আরেকটা গুণ হবে, তাহলেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে, যেগুলো এত দ্বারা বিভাজ্য হবে, 21 36 আর 66 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে কি আসলো? এখান থেকে আমি কি দেখেছি যে এখানে 3 2 6, 6 7 42, 42 ইন্টু 6 করলে কত? 42 ইন্টু 6, 4 6 24, আর 6 2 12, 252। 52কে আবার 11 দিয়ে করতে গেলে তাহলে আমরা কীভাবে জানি? ছোটো নিয়মে এই 2 লাস্টের 2টা এখানে 2 বসে দিলাম, ফার্স্টের 2 এখানে 2 বসে গেল, তারপরে 2 আর 5 7 যোগ করলাম, 2 আর 5 7 2 আর 5 হয় 7, তাহলে 7 বসলো, আবার 5 আর 2 7, 7 মাঝখানে বসে গেল, এই হচ্ছে লসাগু। তাহলে এইটা আসলো, তাহলে এইটা তো ছিলই,
তার সঙ্গে আমরা কী কী গুণ করলাম, 7 আর 11 গুণ করলাম। তাহলে 7, এইটাকে আবার 7 দিয়ে গুণ করে দাও, কী আছে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50-এর 0 হাতে 5, 7 7 49 আর 5 করলে 54, 4 ইন্টু হাতে 5 আছে, তাহলে 7 দুগুণ 14 আর 5 19। এবার এইটার মান আমরা পেয়ে গেলাম 19,404। এবার 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করলে কী আসে, আমরা লাস্টের সংখ্যাটা অঙ্কটা আগে লিখে নিই 4, আর ফার্স্টের অঙ্কটা আগে লিখে নিই 1, বসে গেল। তারপর এটা 4 আর 0 যোগ করলে 4, 0 আর 4 যোগ করলে 4, 4 আর 9 যোগ করলে 13, 3 হাতে 1, 9 আর 1 করলে 10, আর 1 ছিল 11-র 1 হাতে 1 ছিল, সেই একটা আবার 1-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 2 আসলো। তাহলে অ্যান্সার কত হবে, 21,000 না 2,13,444। অ্যান্সার হবে সি এর দিকে অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো, 73 অঙ্কটা কীভাবে করতে হবে। দেখো ফার্স্ট আমি 73 অঙ্কটা লিখি এখানে। তাহলে 2/3 ইন্টু ওপরে আছে 3, 5/6 ভাগ 2/3, এখানে মাইনাস দিয়ে মাইনাস দেওয়া নাকি, না মাইনাস না, এটা এর দেওয়া। হ্যাঁ, তাহলে ইন্টু 1/1/4, এটাকে আমি ফ্র্যাকশান করে লিখছি। তাহলে 4 × 4 প্লাস 5, হ্যাঁ তার আর 1 করলে 5 আসলো, তাহলে 5/4 আসলো এটা। তারপরে তার এখান থেকে আমরা লিখতে পারি 2, আচ্ছা 3 3 এখান থেকে কেটে গেল, তাহলে 2 উপরে নিচে 1 ইন্টু উপরে 1 আছে 5/6, ভাগের জায়গায় গুণ বসিয়ে দিলাম, তাহলে 3/2 আসলো, ইন্টু ইন্টু হচ্ছে না এখানে ইন্টু দাঁড়াও, এখানে যেহেতু এর বলে দেওয়া ছিল, তাহলে সেক্ষেত্রে আগে এরটা আগে করতে হবে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গুণ আসলো, আগে ভাগটা লিখে রাখি। এখানে এখানে যেহেতু এর বলে দেওয়া ছিল, তাহলে এই পোর্শনটা আগে করতে হবে আমাদের। তাহলে এখানে আসলো 12, 3 4 12, আর আচ্ছা 2 দিয়ে কেটে দিই এটা, তাহলে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে আসলো এখানে 3 2 6 আর উপরে 5 আসলো। ঠিক আছে, তাহলে এইবারে দেখো এখান থেকে যেহেতু ভাগ আছে, আচ্ছা আমি পুরোটা লিখছি, তাহলে 2/1 ইন্টু 1/5/6, এই ভাগের জায়গায় গুণ করে দিলাম, তাহলে 6 উপরে চলে গেল আর নিচে 5 চলে আসলো, তাহলে কাটাকুটি হয়ে যাবে, এটা হয়ে গেলে অ্যান্সার কত আসবে 2। তাহলে এ দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো, 74 দাগের কোশ্চেনটা কী বলছে, আমি আগের দিনই করালাম। আগের দিন কী ছিল, আগের দিন ছিল 6 √6 -√6 -√6 এরকম ছিল। তখন আমি বলেছিলাম যে এদের যে গ্যাপ মানে 3 2 6, এদের গ্যাপ মানে যে তোমার আর কি গুণিতক আকারে আছে, গুণিতক আকারে যদি লিখি, লেখার পরে যদি এদের মধ্যে গ্যাপ আমরা 1 দেখতে পাই, তাহলে সরাসরি যদি মাইনাস থাকে সরাসরি আমরা বলে দিতে পারি ছোটোটা হচ্ছে উত্তর, মানে অ্যান্সার হবে এইটা, ছোটোটা হবে অ্যান্সার যদি মাইনাস থাকে, আর যদি এরকম এখানে যদি প্লাস থাকতো তাহলে সেটা আসতো এই বড়োটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে শর্ট ট্রিক। এবার যদি এর ক্ষেত্রে দেখি, এবারে এই অঙ্কটার ক্ষেত্রে কী হচ্ছে, তারপর √12 প্লাস √12 প্লাস √12। আগে আমি শর্ট ট্রিকটা বলছি, তাহলে 3 4 12, 4টা আগে 3টা পরে, তাহলে এখানে এর মধ্যেও কিন্তু গ্যাপ হচ্ছে 1। যদি এরকম হয় তাহলে আমি সরাসরি উত্তরটা বলে দিতে পারি কি, এখানে যদি প্লাস আছে তাহলে বড় সংখ্যাটাই হবে অ্যান্সার, তাহলে 4 হচ্ছে অ্যান্সার, মানে ডি এর দাগটা সঠিক। এবারে আমি এই নিয়মে করি, আগে মানে নর্মাল প্রসেস যেটা সেটা থেকে করি। তাহলে ধরি এইটা ইকুয়ালস টু এক্স, তাহলে উভয় দিকে আমি এক্স স্কোয়ার করে দিই, তাহলে কী হবে 12 প্লাস √12 প্লাস √12 ইকুয়াল ডট 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 ইকুয়ালস টু এক্স লিখতে পারি। এইবারে এখানে এক্স স্কোয়ার আছে, মানে দুই দিকে এক্স স্কোয়ার করলাম বলে তাই, তাহলে স্কোয়ার, আর এখানে 12 প্লাস এই জায়গাটা আবার এক্স লিখতে পারি এইটা, কারণ এটা ইনফিনিটি অবধি যাচ্ছে, তাহলে এক্স লিখে দিলাম। তাহলে এইদিকে চলে আসলো -x, এদিকে চলে আসলো, আর 12 হচ্ছে -12, আর তাহলে 12কে আমরা ভাঙতে পারি কি 3 4 12, তাহলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে 3 4 12, তাহলে 4x প্লাস 3x মিডিল ফ্যাক্টর করলাম, -12 হবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন গেলে একটা আসবে x -4 আর x + 3 আসলো ইকুয়ালস টু 0।
তাহলে কি এক্স ইকুয়ালস টু 4 আর এক্স ইকুয়ালস টু -3। আর এখানে যেহেতু রুট আছে কখনো মাইনাসটা হবে না, কারণ রুটে কখনো মাইনাস হয় না, তাহলে অবাস্তব সংখ্যা হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হবে? 4 এখানেও 4 আসছে, ঠিক আছে, মানে 4 হবে এটা অ্যান্সার। তো শর্ট ট্রিকটাই বেস্ট এই কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট চলো 75 কোশ্চেনে কী বলছে, একটি পরিবারে মোট 3 মাসে গড় মাসিক খরচ 2200 টাকা, পরের 4 মাসে গড় মাসিক খরচ 2550 টাকা, শেষ 5 মাসে গড় মাসিক খরচ হচ্ছে 3120 টাকা। যদি পুরো বছরের শেষে মোট 1260 টাকা জমা হয় তবে পরিবারের গড় মাসিক বেতন কত হবে? তাহলে গড় মাসিক বেতন কিভাবে বের করব আমরা? সমান দিয়ে আগে ড্যাশ দিলাম, তাহলে 12 মাসের কথা বলেছে, মানে পুরো বছরের কথা বলেছে, তাহলে নিশ্চয়ই নিচে 12 হবে, আগে দিয়ে দিলাম। এবার 3 মাসের গড় খরচ এত, তাহলে 3 মাসের মোট খরচ আগে বের করে নিলাম, 3 ইন্টু 2200 টাকা। 4 মাসের মাসিক গড় খরচ বলেছে কত? 4 ইন্টু, তাহলে টোটাল খরচ তাহলে 4 ইন্টু 2550 টাকা, এইটা হলো। আর শেষ 5 মাসে হচ্ছে খরচ হচ্ছে 31,020 টাকা। তারপরেও সে কত টাকা বাঁচিয়ে রাখছে? তারপরেও সে বাঁচিয়ে রাখছে 1260 টাকা, এটা বাঁচিয়ে রাখছে। তাহলে এইবার কি করে করবে এটা? এটা কীভাবে কাটাকুটি হবে দেখো, এখানে জাস্ট আমরা গুণ করবো না, এটাকে গুণ না করে কাটাকাটি করার চেষ্টা করবো। তাহলে 3 দিয়ে যদি আমি কাটি 12কে, 12 কিন্তু সবার সাথেই ভাগ হবে, তাহলে 3 দিয়ে কাটলে এখানে 4 আসলো, 4 দিয়ে এটাকে কাটো, তাহলে এখানে লিখছি 4 × 5 = 20, তাহলে আরও 2 থাকলো, আবার 20 থাকলো, তাহলে 4 × 5 = 20, তাহলে 550 আসলো এখানে, এই জায়গাটায় 550 আসলো। এটা 4 দিয়ে কাটলে 3 থাকলো, 3 দিয়ে এটাকে কাটলাম, কত? 3 × 7 = 21, আর তাহলে 3 × 7 = 21, 4 × 7 4 × 7 = 28 হবে, কী বলছি, 3 × 24 যাবে, 3 দিয়ে যেহেতু কাটছি, 3 × 24, তাহলে পড়ে থাকলো কত? 15, তাহলে 5 3 × 5 = 15, তাহলে 850 আসলো এখান থেকে। এবার এইটাকে 12 দিয়ে কাটবো, তাহলে 12 × 2 = 24 আসলো, তাহলে 6 আর 1 7, 6 12 72, তাহলে 260 আসলো এখান থেকে। আর এটা পুরোপুরি 12 দিয়ে কেটে যাচ্ছে যখন, তাহলে 12 1 × 12, দুটো সংখ্যা নামাতে হচ্ছে বলে মাঝখানে একটা 0, আর 5 12 60, তাহলে এইটা আসলো। এখানে তাহলে কী আসছে? 550, 850, আর এখানে 5 × 260 করলে কত? 1000, আর 5 ছক 30, মানে 300, মানে 1300, এইটা আসলো। প্লাস 105 এখানে, তাহলে যোগ করো, 5 চলে আসলো, 0 0 5 আর 5 0, হাতে 1, 2 আর 5, 2 আর 3 5, আর 8 করলে 13, 13 আর 5 করলে কত? 18, 8, হাতে 1, তাহলে এখানে 1 আর 1 করলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দিকে, অ্যান্সারটা সঠিক, মানে তার মাসিক গড় বেতন হবে 2850 টাকা। নেক্সট চলো 76 কোশ্চেনে কী বলছে, 2 জন পরীক্ষার্থী পি এবং কিউ এর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অনুপাত 2:5, যদি পি এর প্রাপ্ত নম্বর 120 হয় তবে কিউ এর প্রাপ্ত নম্বর কত হবে? তাহলে এখানে বলে দেওয়া আছে P/কিউ এর প্রাপ্ত নম্বর 2:5 বলে দেওয়া আছে। পি পেয়েছে হচ্ছে 120, তাহলে এখান থেকে কাটাকুটি যদি করো 60, 1 সমতুল্য 60 আসলো, তাহলে পি এর চেয়েছে কত? পি এর 5 সমতুল্য 6 × 5 করলে 5 ছক 30, মানে 300, অ্যান্সার হবে কিউ এর অ্যান্সার। কিউ এর প্রাপ্ত নম্বর হচ্ছে 300, মানে অ্যান্সার সি এর দিকে, অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে, তাহলে 77 কোশ্চেন কী বলছে দেখো, বলছে একটি বাগানে 60% নারকেল গাছের সংখ্যা 25% একটি বাগানে 60% নারকেল গাছের সংখ্যার 25% আম গাছ এবং আম গাছের সংখ্যার 20% আপেল গাছ। যদি আপেল গাছের সংখ্যা 1500টি হয় তবে বাগানটিতে মোট কতগুলি গাছ রয়েছে? এটা কিভাবে হবে দেখো, এখানে বলে দেওয়া হচ্ছে আপেল গাছের সংখ্যা কত, এখানে 1500 বলে দেওয়া আছে। এবারে এটা বলে দেওয়া আছে, এবারে এখানে বলছে যে আপেল গাছের হচ্ছে 20%, না আম গাছের 20% হচ্ছে আপেল গাছ, তাই তো?
তাহলে এখানে হচ্ছে 20% বলেছে, এই যে 1500, তাহলে 100%, মানে যেটা হচ্ছে আম গাছ, আম গাছের 20% বলেছিল, সুতরাং 100% নিশ্চয়ই তাহলে আম গাছ হবে। আম গাছের সংখ্যা 100%, মানে হচ্ছে 1500/20 ইন্টু 100, এটা আসলো। তাহলে এটা পুরোটা কেটে গেলে 5 আসলো। তাহলে আম গাছের সংখ্যা হচ্ছে 7500, এইটা হলো। এইবার বলছে আম গাছ আবার কার 25%? নারকেল গাছের 25% হচ্ছে আম গাছ। তাহলে তাহলে এই 25% আবার কত বলেছে? 7500 বলেছে, এটা নারকেল গাছের 25% কিন্তু। তাহলে নারকেল গাছ হচ্ছে আজ 100% হলে তাহলে কত আসবে? নারকেল গাছের সংখ্যা, নারকেল গাছের সংখ্যা, তাহলে এইটা হলো, তাহলে 7500/25 ইন্টু 100, এটা 4 দিয়ে কাটলে, এই 4 দিয়ে গুণ করলে কত? 75 ইন্টু 4 করলে 300 আসে, মানে 30,000 হচ্ছে নারকেল গাছের সংখ্যা, এটা 30,000। এবার তাহলে এইটাই তো হচ্ছে 60%, আর বাকি যেটা এইটা, তাহলে টোটাল গাছ কত? মোট বাগানে গাছের সংখ্যা হচ্ছে 30,000, তো এখান থেকে হলো, প্লাস আম গাছ হচ্ছে 7500, আর হচ্ছে আপেল গাছ হচ্ছে 1500, যোগ করো। তাহলে এটা যদি যোগ হয় তো 10,000, দাঁড়াও, আচ্ছা, এখানে 30,000 নারকেল গাছের সংখ্যা বেরিয়ে গেল, তাই তো? এবার এইখানেই বলেছে নারকেল গাছের সংখ্যা, মানে মোট বাগানে যত পার্সেন্ট নারকেল গাছ আছে তার 60% হচ্ছে নারকেল গাছ। তাহলে এইখানে বলছে এই 60% আবার বলছে কত? 30,000। তাহলে টোটাল বাগানের গাছের সংখ্যা, তাহলে আমরা যদি 100% ধরি, তাহলে কত উত্তর আসবে? মোট গাছের সংখ্যা, তাহলে হচ্ছে 30,000/60 ইন্টু 100। এবার কাটাকুটি করো, এটা কাটলাম, এটা যদি আমি কাটি তাহলে উপরে আসলো 5,000। তাহলে কথা হচ্ছে 5,000 ইন্টু 10, মানে 50,000 হবে অ্যান্সার। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 78 দাগের কোশ্চেনে কী বলছে একটি ফ্যানের চিহ্নিত মূল্য 150 টাকা, মানে চিহ্নিত মূল্য এখানে মার্কেট প্রাইসে বলছে, তাহলে এবং সেটি 20% ছাড়ে বিক্রি করলে ফ্যানটি বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ধরি 100% যদি মার্কেট প্রাইস ধরা হয়, মার্কেট প্রাইস সেটা হচ্ছে 150 বলে দেওয়া আছে। তাহলে 100% থেকে 20% ছাড় দিয়ে যদি বিক্রি করে, মানে বিক্রয় মূল্য এসপি, তখন হচ্ছে কি সে ছাড় দিয়ে বিক্রি করছে, তাহলে তখন হচ্ছে 80% হবে। 80%-এর ভ্যালুটা কত? এসপি 80%-এর ভ্যালু কত? 150/100 আর ইন্টু 80, কাটাকুটি করো। তাহলে এখান থেকে 2 আমি 15কে গুণ করে দিলাম 15-এর সাথে, তাহলে 30 ইন্টু 4 হলো, তাহলে 120 টাকা হচ্ছে অ্যান্সার। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 79 দাগের কোশ্চেনে কী বলছে? এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি লিখে রাখে, ধার্য মূল্যের ওপরে কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ থাকবে? কিভাবে হবে এটা? যখন এরকম ধার্য মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলে দেওয়া থাকবে, সঙ্গে সঙ্গে আমরা এই স্ট্রাকচারটা লিখে নেবো, এমপি, এসপি, সিপি। এমপি মানে মার্কেট প্রাইস, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, আর সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 20% আমাদের বলে দেওয়া আছে হচ্ছে ক্রয় মূল্যের উপরে বেশি লেখা হচ্ছে, 20% বেশি করে লেখা হচ্ছে, ধার্য মূল্য তখন ডিসাইড করা হচ্ছে। তাহলে কি হচ্ছে? 1/20/100, তার মানে কাটাকুটি যদি করি আসলে হচ্ছে 1/5, তার মানে 5 টাকা যদি সেলিং কস্ট প্রাইস হয়, 1 টাকা বেশি চাপিয়ে দিয়ে এমপি লিখছে কি 6 টাকা। আচ্ছা, 10% আবার কি বলছে? 10% তাহলে লাভ হচ্ছে, যখন ছাড় দেওয়ার পরেও তার লাভ হচ্ছে। তাহলে 10/100 যদি করি, কাটাকুটি হলে 1/10, তাহলে 10টা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে এখানে 10 টাকা যদি হয়, সে 1 টাকা বেশি লাভ করছে, তার মানে 11 টাকা হচ্ছে। তাহলে এবার কস্ট প্রাইস সমান করো, তাহলে ওপরে 2 দিয়ে গুণ করো, ওখানে 2 দিয়ে গুণ করা মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12, 11 আর 10 আসলো। এইবারে বলছে যে তাহলে এমপি থেকে কত ছাড় দিতে হয়েছে, ছাড়ের পার্সেন্টেজটা বের করতে বলছে। তাহলে ছাড়ের হার হচ্ছে 1 টাকা ছাড় দিয়েছে 12 টাকায়, তাহলে 1/12 ইন্টু 100,
এবার কাটাকুটি করলে এখান থেকে 3 3 4 12, 4 দিয়ে করলে 25, 4 25 100, তাহলে হচ্ছে 25/3। এবারে 3 অষ্টা 24, নিচে 1 থাকলো, তাহলে 1/3, এটা হচ্ছে পার্সেন্টেজ। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। আচ্ছা 80 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ব্যক্তি 16,000 টাকা কিছু অংশ বার্ষিক 4% সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 5% সুদের হারে ধার দেয়। যদি 1 বছরের শেষে সে সরল সুদ হিসাবে মোট 700 টাকা পায়, মানে টোটাল ওভারঅল 700 টাকা পাচ্ছে, তবে 4% হারে কত টাকা সে সুদ পেয়েছিল। তাহলে ব্যাপারটা বলছে যে 16,000 টাকা সে ধার নিয়েছে। এবার ধার নেওয়ার পরে সে কিছু টাকা হচ্ছে 4% হারে, কিছু টাকা হচ্ছে 5% হারে সেটাকে ভাগ করে দিয়েছে, এই 16,000 টাকাকে ভাগ করে দিয়েছে। এবার বলছে যে ওভারঅল যদি তার সুদ 700 টাকা আসে, তাহলে তার 16,000 টাকাকে কী অনুপাতে সে ভাগ করেছে, মানে কতভাবে ভাগ করেছে। তাহলে আমরা আগে ওভারঅল মোট সুদের হার, না ওভারঅল লিখি, এটা ভালো হবে, ওভারঅল ইন্টারেস্ট রেট। এটা নর্মাল প্রসেসে করতে গেলে কিন্তু প্রচণ্ড বড় হবে, আমি অ্যালিগেশনে করবো, ঠিক আছে। তো ওভারঅল ইন্টারেস্ট রেট আমি ফার্স্টে বের করে নিই। 700 পাচ্ছে কতর ওপরে, 16,000 টাকার ওপরে, ইন্টু 100% করে নিই। তাহলে কাটাকুটি হলো, এখানে কাটাকুটি হলো, তাহলে 35 2 দিয়ে কাটলাম, তাহলে 35, আর এখানে নিচে 8, তাহলে আসলো কত, 35/8 পার্সেন্টেজ আসলো কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে 35/8% আসলো। এবার যেহেতু এখানে তোমার ফ্র্যাকশন আকারে আছে, সুতরাং আমি প্রত্যেক জায়গায় 8 দিয়ে গুণ করে দাও, অসুবিধা কিছু নেই। সব জায়গায় আমি 8 দিয়ে গুণ করলে কোনো সমস্যা নেই। তাহলে এখানেও 8 দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে আসলো কি ব্যাপারটা, তাহলে ওখানে আসলো 32% এইটা, আর এইখানে আসলো হচ্ছে 40%, আর এইটা আসলো হচ্ছে কত, 8 কেটে গেল, তাহলে আসলো 35%। আচ্ছা এবার এখানে আসলো, তাহলে এটা বিয়োগ করলে আসছে 3%, আর এখান থেকে এটা বিয়োগ করলে আসছে 5%, না এটা সরি ভুল হলো, এই যে এটা কিসের অনুপাত বেরোচ্ছে, কী অনুপাতে ভাঙা হয়েছে 16,000 টাকাকে, সেইটার অনুপাত বেরোলো। তাহলে 5:3 অনুপাত। এবার এইখানে বলে দেওয়া আছে, তাহলে 8 সমতুল্য, এখানে যোগ করলে 8 সমতুল্য বলে দেবো 16,000 টাকা। তাহলে বলেছে 4% সুদে কত টাকা সে রেখেছিল, মানে ধার দিয়েছিল আর কি, সরি আমি ভুল বলা হয়েছিল, এটা হচ্ছে টাকা ধার দেওয়া হয়েছিল এটা। তাহলে এই 5 সমতুল্য তাহলে কত, 8 দিয়ে কেটে দিলাম, তাহলে 2,000 ইন্টু 5, মানে 10,000 টাকা সে 4% সুদে ধার দিয়েছিল। তাহলে অ্যান্সার সি এর দাগে অ্যান্সার সঠিক। এই অ্যালিগেশন পদ্ধতিতে করাটাই সহজ, অন্যভাবে করলে মানে যেটা আছে না I=P/T/100, এইভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে, আর গুণটুন অনেক বেশি করতে হবে। তাহলে এইটাই সহজ প্রসেস। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট 81 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, বার্ষিক 10% ত্রৈমাসিক, মানে ত্রৈমাসিক মানে এখানে কোয়ার্টারলি কথা বলেছে, কোয়ার্টারলি মানে কিন্তু 3 মাস করে 4বার হবে, তাই তো 4বার। তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 3200 টাকা 3362 টাকায় পরিণত হবে। কীভাবে হবে এটা দেখো, আমরা ওই চক্রবৃদ্ধি সুদের একটা বড় সূত্র ওই সূত্র দিয়ে কাজে লাগিয়ে করবো না, আমরা সহজ নিয়মে করব। তাহলে সহজ নিয়মে করার জন্য এখানে বলে দেওয়া আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে পি বলে দেওয়া কত, 3200 টাকা বলে দেওয়া আছে, আর অ্যামাউন্ট কত বলে দেওয়া আছে, মানে চক্রবৃদ্ধি সুদ লাগানোর পরে অ্যামাউন্ট আসছে হচ্ছে 3362 টাকা। আচ্ছা আগে এই ত্রৈমাসিকটা আমি বলে নিই, এখানে বলছে মানে 3 মাস অন্তর মানে 3 মাস করে, তাহলে 3 মাসের হচ্ছে 10%, আগে এখানে কী বলা থাকতো 10% অ্যানুয়ালি, মানে বার্ষিক বলে দেওয়া থাকতো, কিন্তু এখানে কোয়ার্টারলি বলে দেওয়া আছে, মানে 3 মাসে 10% লাগছে, আবার 3 মাসে 10%, আবার 3 মাসে 10%, বছরে কটা মাস হয়, 12টা মাস, তাহলে আবার 3 মাসে, লাস্ট 3 মাসেও 10% লাগছে, এরকম করে বলেছে, মানে কোয়ার্টারলি কথা বলেছে। এইবার আমি এটা কাটাকুটি করলাম, কাটাকুটি করলে কত আসে, 2 দিয়ে কাটলে এটা আসলো 1600, আর এটা 2 দিয়ে যদি কাটি, 2 1 2 13 আসলো, 6 2 12, আর এক আছে, তাহলে 16 আছে, তাহলে 8 2 16, আর 2 1 2, তাহলে 1681 আসলো। আচ্ছা এটা দেখে চিনতে পারছো কি যে এটা হচ্ছে 40-এর স্কোয়ার, দেখি তো বোঝা যাচ্ছে, তাহলে এটা 40-এর স্কোয়ার আসলো, তাই তো। এটা কি কোনো স্কোয়ার আসে, অবশ্যই আসে, 41 স্কোয়ার করে দেখো
এখানে 41 স্কোয়ার কীভাবে করবে, এই 1-এর জন্য 0 1 বসিয়ে দিলাম, আর এখানে 4-এর স্কোয়ার মানে 16। এবার দেখো 4 ইন্টু 1 ইন্টু 2 গুণ করলে কত, 4 1 4 ইন্টু 2 মানে 8। তাহলে একটা ছেড়ে লেখো এখানে 8, তাহলে 1861 এইটা আসলো। তাহলে 41 স্কোয়ার, তাহলে আমরা 41 স্কোয়ার লিখে দিলাম এটা। তাহলে এবার যখন স্কোয়ার আসছে মানে কি, তার মানে দুবার এসছে, মানে এই 10% দুবার লাগানো হয়েছে। তাহলে দুবার যখন লাগানো হবে তাহলে এই হচ্ছে আমাদের এই অবধি লাগানো হয়েছে। তাহলে কত মাসে সুদ বাড়ছে, মানে 6 মাসে 3200 টাকা 3362 টাকায় পরিণত হচ্ছে, কারণ স্কোয়ার আছে যেহেতু, মানে 10% দুবার লেগেছে এখানে, তার মানে 6 মাস মানে এখানে হাফ বছর, 1/2 অ্যান্সার। নেক্সট চলো, 82 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, বলছে এ একটি কাজ 1/4 অংশ করে 10 দিনে, বি কাজটি 1/3 অংশ করে 20 দিনে, তবে কত দিনে এ ও বি একসঙ্গে পুরো কাজটি করবে। তাহলে এ যদি 1/4 অংশ 10 দিনে করে, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, তাহলে এ সম্পূর্ণ কাজটি করবে 4 × 10 মানে 40 দিনে করবে। বি সম্পূর্ণ কাজটি কত দিনে করবে, 1/3 অংশ করে 20 দিনে, তাহলে 1 অংশ করবে 3 × 20 মানে 60 দিনে করবে। তাহলে 40 × 60-এর লসাগু কত হবে, 120। তাহলে এখানে 3 40 সঙ্গে 120, আর এখানে আসলো কত, তাহলে বি করে, বি এর দক্ষতা তাহলে কত হবে, এখানে 2 হবে। তাহলে এটা হচ্ছে দক্ষতা, এটা সময়, আর টোটাল ওয়ার্ক এটা। তাহলে দুজনের দক্ষতা কত, এ প্লাস বি এর দক্ষতা, তাহলে কত এখানে 6 হচ্ছে টোটাল দক্ষতা এ প্লাস বি এ। তাহলে এ প্লাস বি এর সময় লাগবে কত, লাগবে টোটাল ওয়ার্ক 120 আর ভাগ হচ্ছে 6, তাহলে 20 দিনে এ আর বি একসঙ্গে কাজটি সম্পন্ন করে, দাঁড়াও কী হলো, সরি ভুল হলো, আরে যোগটা ভুল করেছি, এখানে হচ্ছে এটা 5 হবে, 3 আর 2 করলে 5 হয়, 5 করে হলো। তাহলে এখানে কাটাকুটি করো, তাহলে 5 দিয়ে কাটলে কত, 5 2 10, আর এখানে 4 5 20, তাহলে 24 দিনে এ আর বি একসঙ্গে কাজটি সম্পন্ন করবে। তাহলে অ্যান্সার সি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ট্যাঙ্ক এ ও বি নল দুটি পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে 30 মিনিট এবং 60 মিনিটে। যদি নল দুটি একসঙ্গে খোলা হয়, 5 মিনিট পরে এ নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এ ট্যাঙ্কটি নলটি পৃথকভাবে ভর্তি করতে যথাক্রমে 30 মিনিট সময় লাগছে এবং বি এর সময় লাগছে হচ্ছে 60 মিনিট, যদি নল দুটি একসঙ্গে খোলা হয়। আচ্ছা, আগে আমরা এটার লসাগু বের করে নিই, কত হবে, এখানে 120 হচ্ছে লসাগু। তাহলে 3 4 12 মানে 4 আসবে দক্ষতা এর, আর বি এর দক্ষতা কত, 2। আচ্ছা, এটা 60 করা যেত, ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, থাক, একই ব্যাপার। তো তারপরে যদি নল দুটি একসঙ্গে খোলা হয়, 5 মিনিট পরে এ নলটি বন্ধ করে দেওয়া হয়, 5 মিনিট খোলা হচ্ছে দুটি নল একসঙ্গে, তাহলে একসঙ্গে দক্ষতা কত, 4 আর 5 যোগ করলে 6 হচ্ছে এ প্লাস বি এর দক্ষতা। তাহলে 6 × 5 মানে এত অংশ কাজ তারা একসাথে করেছে, তাহলে 30 অংশ কাজ একসাথে করা হয়ে গেছে, তাহলে 90 অংশ কাজ বাকি আছে, বাকি কাজ 90 অংশ। এইবারে 90 অংশের থেকে বলছে এ নলটি বন্ধ করে দেওয়া হলো, এ নলটি আর কাজ করবে না, তাহলে করবে হচ্ছে কি, বাকি অংশ কাজ করবে এই বি বাকি কাজটি করবে। তাহলে বাকি কাজ করতে সময় লাগবে বি এর কত, বাকি অংশ হচ্ছে 90, আর হচ্ছে বি এর দক্ষতা কত, 2, তাহলে হচ্ছে 45 মিনিটে কাজটি শেষ করতে পারবে বি, বাকি কাজটি। নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা, 84 দাগের কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি 5/2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 3 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছাচ্ছে। ওটা হচ্ছে 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, এটা 6 মিনিট 10 মিনিট আগে পৌঁছাচ্ছে, তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। আমরা এটা ফার্স্ট মেথড হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে করব। তাহলে দূরত্ব সমান আমরা কি জানি, এক্স আর ওয়াই, এটা দুটো গতিবেগ, যেমন এক্স হচ্ছে 5/2, ওয়াই হচ্ছে 3, তাহলে যেটা বড় গতিবেগ সেটা আগে লিখবো, ওয়াই মাইনাস এক্স
ইন্টু ডেল্টা টি, মানে সময়ের পার্থক্য। আচ্ছা, এখানে সময়ের পার্থক্য কত? 6 আর 10, 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে আর এটা 6 মিনিট আগে পৌঁছাচ্ছে। মানে যদি এখানে মাঝখানে 0 হয়, এ হচ্ছে দেরিতে পৌঁছাচ্ছে আর এটা 10 মিনিট আগে পৌঁছাচ্ছে, মানে টোটাল তাহলে যোগ হবে, তাহলে 16 মিনিট হচ্ছে তার গ্যাপ। তাহলে এখানে কী আসলো? দূরত্ব সমান 5/2 ইন্টু 3, 3 মাইনাস 5/2, আর এখানে ডেল্টা টি মানে হচ্ছে 16 এখানে 60 করলাম কারণ হচ্ছে ঘন্টায় করে নিলাম, এটা মিনিটে ছিল, 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় করে নিলাম। এবার এখান থেকে কী আসছে? নিচে আসছে হচ্ছে 3 দুগুণ 6 মানে 1/2, ওপরে আছে 5/2 ইন্টু 3, আর এখানে 16/60 আসলো। 1/2 আর উপরে 1/2 আছে, কেটে দিলাম। এটা 3 দিয়ে 60কে কাটলাম, তাহলে 20 আসলো। আবার 4 দিয়ে 5 দিয়ে কাটলাম, তাহলে নিচে 4 আসলো, তাহলে 16/4 হচ্ছে। তার সঙ্গে আবার আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই 16কে, তাহলে 4 কিমি হচ্ছে বাড়ি আর অফিসের মধ্যে দূরত্ব। এটা হচ্ছে ফার্স্ট মেথড। সেকেন্ড মেথডে কী বলছে দেখো, সেকেন্ড মেথডটাও ভালো খুব। মেথড 2টা কী হবে? মেথড 2 বলছে 5/2 কিমি পার আওয়ার, 6 মিনিট যদি হয় তাহলে আমি ফ্র্যাকশনটাকে সরানোর জন্য আমি 5 কিমি পার আওয়ার করে নিচ্ছি। তাহলে 5 কিমি পার আওয়ার কত? এখানে 12 মিনিট। আচ্ছা, আবার যদি এইটাকেও করা হয়, 2 দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে এইটাকেও করতে হবে 3 কিমি পার আওয়ার। 3 কিমি পার আওয়ার হচ্ছে 10 মিনিটে যাচ্ছে, মানে 10 মিনিট আগে যাচ্ছে। তাহলে আমার যদি 2 দিয়ে গুণ করো তাহলে 6 কিমি, তাহলে এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 6 কিমি পার আওয়ারে গেলে তার 20 মিনিট আগে যাবে। তাহলে এখানে এবার আমরা জানি ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, ডিস্টেন্স সেম মানে এস আর টি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে এস এর কত? এস বিফোর অ্যান্ড আফটার হচ্ছে 5 কিমি যাচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড ছিল, আর পরে হচ্ছে 6 কিমি পার আওয়ার। তাহলে টাইমটা কী হবে? 6-5 হবে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 1। আচ্ছা, এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 8-এর গ্যাপ, 8 মিনিটের গ্যাপ। তাহলে 1 সমতুল্য 8/60 হবে, 60 আওয়ার কিন্তু এটা হয়ে গেল। তাহলে 6 সমতুল্য কত? আমি এইটা বের করছি। তাহলে 6 সমতুল্য হচ্ছে 8/60 ইন্টু 6। এবার বলেছে যে দূরত্ব কত? তাহলে দূরত্ব, তাহলে বিফোরে 5 কিমি পার আওয়ারে যাচ্ছিলো, এই 5 কিমি পার আওয়ারে যাচ্ছিলো, আর সময় লাগছে কত? 8/10। এখানে 6 দিয়ে কেটে দিলাম 60কে, তাহলে কাটাকুটি হলে এখানে 2, আর এটা তো হচ্ছে, এটা আওয়ার ছিল, আবার কেটে গেল, তাহলে আসলো কি? এখানে 4 কিমি আসলো, এখানেও 4 কিমি আসলো। অ্যান্সার হচ্ছে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 85 দাগের কোশ্চেনে কী বলছে? একটি নৌকা কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে। মানে স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে। অনুকূলে কম সময় লাগছে, মানে হাফ সময় লাগছে, প্রতিকূলে বেশি সময় লাগছে, মানে অনুকূল থেকে দুগুণ। তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত হবে? তাহলে আমরা প্রতিকূল আর অনুকূল, আচ্ছা স্পিড, এখানে টাইম বলে দেওয়া আছে। প্রতিকূলে টাইম লাগছে, কি বলেছে? প্রতিকূলে দ্বিগুণ সময় লাগছে অনুকূলের থেকে। অনুকূল যদি 1 হয় তাহলে প্রতিকূল দ্বিগুণ হচ্ছে। তাহলে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক জানি, ডিস্টেন্স যদি সেম হয় তাহলে স্পিড কত হবে? তাহলে 1:2 হবে। এটা হচ্ছে স্পিড, এটা প্রতিকূল আর অনুকূল। আচ্ছা, প্রতিকূল মানে কি? বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড, আর অনুকূল মানে কি? বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড। এইটা এবারে স্পিড আমরা পেয়ে গেলাম যখন, তাহলে আমরা কি বলতে পারি? এই অনুকূলটা আগে লিখছি, তাহলে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ হচ্ছে কত? এখানে 2 আর এটা 1, এই পেলাম। তারপরে উপরে নিচে আমি মানে কী যেন বলে এটাকে, সংযোজন পদ্ধতি এটা, হ্যাঁ এটাই বলে। তো যাই হোক, আমি এটা করছি, ভি প্লাস ইউ ওপরে আমি যোগ করলাম, তাহলে ভি মাইনাস ইউ, আর ভি প্লাস ইউ নিচে তাহলে আমার বিয়োগ হবে, ভি মাইনাস ভি, তাহলে প্লাস ইউ আসলো, হচ্ছে 2 + 1 আর 2 - 1, এইটা হলো। এবার কাটাকুটি করো, এমনি তুমি এইভাবে করলেও হবে, মানে এইটা 1টা এদিকে গুণ করে দিলে, 2টা এদিকে গুণ করে দিলে, আর এদিক ওদিক আনতে হবে অনেক সমস্যা, তাই আমার এইভাবে করে দিলাম। হ্যাঁ, তাহলে কাটাকুটি করে দিলাম এটা, আর ভিটাও কেটে দিলাম, তাহলে 2/ভি আর 2/ইউ, তাহলে এখানে 3/1 আসলো। তাহলে হচ্ছে v/u = 3/1। অ্যান্সার কত হবে? ডি এর দাগে অ্যান্সারটা সঠিক।
আচ্ছা, আমি বলে নিই, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা কিন্তু ধরিয়ে দেবেন। আমার হতেও পারে ভুল ভ্রান্তি এই অঙ্কগুলো করতে গিয়ে। তো আপনারা একটুখানি কমেন্টে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে একটুখানি ধরিয়ে দেবেন, হ্যাঁ। পরে আমি পরের ভিডিওতে আমি শুধরে নেবো, চেষ্টা করবো। নেক্সট চলো। নেক্সট 86 কোশ্চেনে কী বলছে, এ বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত, এ পাত্রে হচ্ছে 4:3 আর বি পাত্রে 2:3। দুই পাত্রের জল মিশ্রিত দুধ কত অনুপাতে মেশালে, মানে এ পাত্র থেকে কত অনুপাত নিতে হবে আর বি পাত্র থেকে কত অনুপাত নিলে নেওয়ার পরে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত অর্ধেক দুধ অর্ধেক জল হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই, এ পাত্রে হচ্ছে 4:3, এটা মিল্ক আর এটা ওয়াটার। বি পাত্রে বলে দেওয়া আছে 2:3। তাহলে এখান থেকে কত অনুপাত নিতে হবে, মানে এ থেকে কত অনুপাত আর বি থেকে কত অনুপাত নিলে সি যে মিশ্রণটা হবে সেই মিশ্রণে অর্ধেক অর্ধেক হবে, 1/2:1/2 অনুপাতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে 1:1 হবে এইটা। তাহলে এক্ষেত্রে আমরা অ্যালিগেশন পদ্ধতি করবো, হ্যাঁ। যে কোনো একটা নিলেই আমাদের এ আর বি থেকে কত অনুপাতে নেওয়া হয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা মিল্কটাই ধরবো। তাহলে এ পাত্রের দুধ আর এখানে বি পাত্রের দুধ, এটা জল দিয়ে করলেও হতো, এ পাত্রের জল আর বি পাত্রের জল এটা দিয়েও করলেও হতো। তাহলে কি এখানে 4 অনুপাতে আছে, টোটাল মিক্সচার কত, এ পাত্রে 7, তাহলে 4/7 এখানে হলো। বি পাত্রে কত, 2 অনুপাত আছে টোটাল 5-এর মধ্যে, তাহলে 2/5। আচ্ছা, সি পাত্রে কত আছে, 1, মিল্ক হচ্ছে 1 আর ওয়াটার হচ্ছে 1, তাহলে টোটাল মিক্সচার কত, 2, তাহলে 1/2। এবারে অ্যালিগেশনটা করো, এখান থেকে এটা বিয়োগ করলে কত আসে, 4/7 - 1/2 কাটা, মানে লসাগু করলে এখানে 14, 8 - 7, তাহলে এটা 7 দিয়ে হবে, সরি, তাহলে 4 7 28 আর এখানে 7 2 14, এইটা আসলো। তাহলে 14/14 মানে 1 আসলো এখানে। দাঁড়া কী হলো এখানে, সরি, লসাগুটা একটু ভুল হচ্ছিলো এখানে, দেখো পুরোটা আমি কেটে দিই। এবারে হচ্ছে তাহলে কি, 7 2 14 নিচে লসাগু আসলো, তাহলে এখানে 7 আছে, তার মানে 2 দিয়ে গুণ হবে, 4 2 8 আর এখানে 2 যেহেতু আছে 7 হবে, তার মানে 7 × 1, তাহলে আসলো কত, 1/14 আসলো। এখান থেকে কি আসছে, 1/2 থেকে বিয়োগ হবে 2/5, তাহলে বিয়োগ করলে কত, নিচে 10 আসলো, তাহলে 5 ওপরে আর এখানে -4 আসলো 1/10। তাহলে নতুন এবার এখানে লিখছি আমি, তাহলে নতুন মিশ্রণে A:B এর অনুপাত কত হবে, 1/10 আর হচ্ছে 1/14 আসলো 14:10, মানে 7:2, মানে 2 দিয়ে কাটলে 7:5 হবে। 2 দিয়ে কাটলাম, তাহলে 7 2 14 আর 5 2 10, তাহলে অ্যান্সার হবে, এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 87 কোশ্চেনে কী বলছে, রাম ও তার 2 সন্তানের বয়সের গড় 17 বছর, আবার রামের স্ত্রী এবং 2 সন্তানের বয়সের গড় 16 বছর। যদি রামের বয়স 33 বছর হয় তাহলে রামের ওয়াইফের বয়স কত হবে। তাহলে কি হবে, রাম আর দিয়ে ডিনোট করছি আর 2 সন্তান আর প্লাস আর, এদের মোট বয়স, গড় না কিন্তু মোট বয়স, তাহলে 3 জনের মোট বয়স কীভাবে বের করবো, 17 × 3 মানে 51 বছর হচ্ছে রাম প্লাস তার 2 সন্তান। আচ্ছা, রামের ওয়াইফকে ডিনোট করছি RW দিয়ে, রামের ওয়াইফ প্লাস 2 সন্তান, তাদের মোট বয়স 16 × 3 জন আছে, মানে 3 করলাম 48 বছর। তাহলে এখানে যদি আমি মাইনাস করে দিই, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এখানেও মাইনাস আসবে, তাহলে এই দুটো কেটে গেল, RW হচ্ছে এখানে কত আসলো, 3। তাহলে রামের ওয়াইফের থেকে কত বছর বড়, 3 বছরের বড়। তাহলে যদি রামের 33 বছর হয় তাহলে রামের ওয়াইফের নিশ্চয়ই 30 বছর হবে, গ্যাপ তো হচ্ছে 3 বছর, তাহলে রামের ওয়াইফের 30 বছর বয়স হবে। অ্যান্সার ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, এবার 88 দাগের কোশ্চেনে কী বলছে, এইটার মান কত হবে। তাহলে আমরা এটার জন্য কীভাবে করবো, 45 একটা লিখছি, 45 + 47 +... +115, এটাকে আমি 1 থেকেই শুরু করলাম, ফার্স্টটাকে 1 2 3 +... +45 46 +... 115, এটা পুরোটা লিখলাম। এইবারে আচ্ছা, এখানে ধরো আরেকটা ডট দিয়ে এটা 44 করে দিই, 44, এই
তাহলে আমরা এক্সটা কত লিখলাম, 1 থেকে 44 আমরা এক্সটা লিখলাম, তারপরে 45 থেকে আবার যেরকম ছিল সেরকম। তাহলে এই যে এক্সটা লিখলাম এটা আমি আবার বিয়োগ করে দিলাম, তাহলে কত সবার মাইনাস কমন মাইনাস থাকবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে আমি 1 + 2 + 3 + ডট 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 44 অবধি আমি বিয়োগ করে দিলাম। তাহলে আমার আবার কী আসলো, আবার এইটাই চলে আসলো। এইবারে এটার আমরা সূত্র কী জানি, n × n+1/2। এন অবধি, এনটা হচ্ছে পদের সংখ্যা, তাহলে এখানে কতগুলো পদ আছে, 115খানা পদ আছে। তাহলে 115 × 115 + 1/2 মাইনাস এখানে কত পদ আছে, 44খানা পদ, তাহলে 44 × 44 + 1/2 আছে নিচে। তাহলে এবারে দেখো কী হচ্ছে, তাহলে আসছে 115 ইন্টু এখানে হচ্ছে 116/2 আর এখানে 22 × 45 আসলো। এবারে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু 5 আছে একটা, আর এটা যদি আমি 2 দিয়ে কেটে দিই তাহলে কত, 5 × 2 = 10 আর 8 × 2 = 16 আসলো। তাহলে এখানেও আরেকটা 2 আছে, তার মানে এখানেও 10 আছে, এখানেও 10 আছে। তাহলে আমি 10টা বের করে দেবো। কীভাবে করবো দেখো, এখানে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 × 2 = 5 × 2 = 10 আর 3 × 5 = 15, তাহলে 5 বেরিয়ে আসলো। এখান থেকে 2 বের করতে গেলে তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, এটা 2 গুণ করে রাখলাম, তাহলে 2 × 2 = 4 আর 9 × 2 = 18, এটা আসলো। এইবারে এখানে কি আসলো, এখানে হচ্ছে এখানে 11 × 9 5 9 45, এখানে 10, তাহলে এখানেও 10 আছে আর এখানেও 10 আছে, তাহলে 10টা কমন চলে গেল। তাহলে কি আসলো, 23 × 29 - 99 আসলো। এবার এইটাকে আমি কীভাবে লিখবো, হয় ডাইরেক্টলি একবারে গুণ করে দেবেন, 23 × 29 গুণ করলে কত, 3 × 7 = 7, হাতে 2, 9 × 2 = 18, 2 = 20 আর 6 = 26, 6 হাতে 2, 2 × 2 = 4 আর 2 = 6, তাহলে এইটা আসলো। আর নতুবা একটা কাজ করতে পারেন, এর মধ্যে যে গ্যাপ কত, 6 এর গ্যাপ, তাহলে আমরা a² + b² এর সূত্র হিসেবে কী করতে পারি, 6 এর অর্ধেক কত, 6 এর অর্ধেক 3, তাহলে আমরা এটা লিখতে পারি 26 এর স্কোয়ার - 3 এর স্কোয়ার। তাহলে 26 এর স্কোয়ার আমরা কত জানি, 26 এর স্কোয়ার আমরা জানি হচ্ছে 676, তাই তো। 676 মাইনাস যদি 9 করো তাহলে কত, 1 আর 6 করলে 7, হাতে 1, এখানে 6 আর এখানে 6, তাহলে এখান থেকে ওইভাবে করা যাচ্ছে, হয় একেবারে গুণ করুন, নাহলে এইভাবে a² - b² ফর্মুলাটা বসাতে পারেন। যারা বুঝতে পেরেছেন তারা এটা করবেন, আর যারা একটু বুঝতে যদি না পারেন তাহলে এইটা করবেন, গুণটা করে দেবেন জাস্ট। তো এটা আমি মুছে দিই, তাহলে আমি এখানে লিখতে পারছি কত, 10 × 667 - 99 কীভাবে হবে, তাহলে যদি আমি এখান থেকে একটা এখানে দিয়ে দিই, তাহলে 8 হাতে 1 করলে এখানে আসলে হচ্ছে 5 আর এখানে দাঁড়াও কী হচ্ছে, তাহলে 568 × 10 ছিল, তাহলে এখানে 568, সেইটা অ্যান্সার হবে, সি এর দিকে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো, 89 দাগের কোশ্চেনে কী বলছে, একটি গাছ প্রতি বছর তার উচ্চতা 1/8 করে বাড়ে, তবে 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে যদি বর্তমানের উচ্চতা 64 সেমি হয়। তাহলে ফার্স্ট ইয়ারে তার বৃদ্ধি, ফার্স্ট ইয়ারে তার মোট উচ্চতা, ফার্স্ট ইয়ার পরে মোট উচ্চতা, তাহলে 64 + 64 × 1/8 মানে 64 আর 64 মানে 72 মিটার, এই সেমি। আচ্ছা, সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, সেকেন্ড ইয়ার পরে কি হচ্ছে, এই 72-এর ওপরই আবার 72 × 1/8, এই 72-এর ওপরই আবার বাড়বে, তাহলে 8 নং 72, তাহলে আসলো কত, 81 সেমি। তাহলে টোটাল উচ্চতা কত, ডি এর দাগে অ্যান্সার সঠিক, 81 সেন্টিমিটার। নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনটা কী বলছে, যে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 147 হলে মাঝের সংখ্যাটি কত হবে, মানে গড় চেয়েছে, মেন কথা হচ্ছে এইটা। আচ্ছা, এবার গড় বের করতে গেলে এখানে দেখো 3টে ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা বলতে হবে, এখানে বিজোড়টা দেখার মেন কথা না, এখানে মেন কথা হচ্ছে 3টি সংখ্যা বলেছে। যদি এখানে 3, 5, 7 এরকম করে সংখ্যা বলা থাকতো তাহলেও তাদের গড় কিন্তু কীভাবে হবে, তাহলে 3টি
সংখ্যার গড় হবে হচ্ছে 147/3 করে দিলে তার মাঝের সংখ্যাটাই পেয়ে যাবো। তাহলে 3 × 4 = 12 আর 3 নং 27, মানে 49 হচ্ছে এদের মাঝখানের সংখ্যা। এবার যদি 4টে সংখ্যা বলতো তাহলে কী হতো, মানে 4টে সংখ্যার গড় আমরা মাঝের সংখ্যাটা যদি বের করতে বলতো তাহলে এইটা বাই 4 করে দিতাম, প্লাস 1 করতাম। যদি 4টে সংখ্যা বলতো, মানে এরকম 4 বললে 4 লিখতে হবে, 6 বললে 6, মানে জোড় সংখ্যা যদি বলে দেওয়া থাকে তাহলে যে সংখ্যাটা সমষ্টি বলে দেওয়া বাই যতগুলো সংখ্যা প্লাস 1 করতে হবে। এটা হচ্ছে মেন কথা। নেক্সট চলো এবারে 91 দাগের কোশ্চেনে কী বলছে। এই অঙ্ক তো আমরা আগে শুরুর থেকে করে আসছি। কীভাবে হবে, এটা খুবই সহজ অঙ্ক। জাস্ট এদের মধ্যে গ্যাপ দেখো, প্রতিটার গ্যাপ কিন্তু 2 করে গ্যাপ আছে। তাহলে যেটা গ্যাপ 1/2 লিখে 1 হচ্ছে গ্যাপটা লিখে দিলে, আর ব্র্যাকেটে তুমি লিখবে কত 1 ফার্স্ট সংখ্যাটা 3 আছে এখানে, 1/3 লিখে দিলাম, আর মাইনাস দিয়ে 1 লাস্ট সংখ্যাটা। তাহলে কত, এখানে হচ্ছে 15। তাহলে এবার হিসেব করো কত হবে। 1/2 তো আছেই, নিচে লসাগু হলে 15 আসলো, আর তাহলে 15 মাইনাস এখানে 15 এখানে চলে গেল, তাহলে 5 আসলো, তাই তো নাকি? কী হলো দেখো তিনি, ওহো ভুল হলো, সরি লসাগু যদি 15 হয় তাহলে 3 × 5 = 15, তাহলে এখানে আসলো 5 আর এখানে -1, এইটা হবে। তাহলে কী হবে, ওপরে 4 নিচে 2 × 15 আছে, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 2/15। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। 91 দাগের ডি, 91 দাগের অ্যান্সার হবে 2/15। নেক্সট চলো এবারে 92 দাগের কোশ্চেনে কী বলছে। এক ব্যবসায়ে এ 76,000 টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পরে বি 57,000 টাকা নিয়ে এর সঙ্গে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে মোট লাভের এত অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে, তবে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি ব্যবসা যোগদান করে। তাহলে এ আর বি, এ হচ্ছে পুরো 1 বছর খাটিয়েছে তার টাকা, তাহলে 12 মাস। আচ্ছা, বি করেছে হচ্ছে 57,000 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু সে দেরিতে ইনভেস্ট করেছে, 12 - x মাস পরে সে এর সাথে যোগদান করেছে। তাহলে এখানে 3টে শূন্য কেটে দিলাম, এখানে কি আরও কাটা যাবে? 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 দুগুণ না 3 × 1 = 3 আর 3 নং 27, তাহলে এখানে 3 দিয়ে গেলে 4 আসলো এটা। তাহলে এটা গুণ করো, আর যাবে না, তাহলে এখানে গুণ করলে 4 × 7 = 28, মানে 280, আর এখানে 24 মানে 304। আর বি এর ক্ষেত্রে কত আসলো 19 × আর কি যাবে, এখানে যেতেও পারে, হ্যাঁ 4 দিয়ে, ও হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে তো, সরি, তাহলে এটা লেখার দরকার নেই, আর 4 দিয়ে যাচ্ছে। 19-এর নামটা তো 4, 1976, মাথায় ছিল না, তাহলে এটা 16। এ হচ্ছে 16, আর এখানে বি আসে কত 12 - x, এইটা আসলো। এটা হচ্ছে লাভের অনুপাত। তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে A/B লাভের অনুপাত বলে দেওয়া 2:1 লাভের অনুপাত, তাহলে এখান থেকে আমরা পেলাম কত 16/12 - x, তাহলে 2/1, তাহলে 16, এখানে হচ্ছে 12 দুগুণ 24 - 2x, এটা 2xটা এদিকে নিয়ে আসো, আর এটা এদিকে চলে গেলে 6, এখান থেকে 4 আর 4 8, x হচ্ছে 4 মাস পরে বি যোগদান করেছিল। নেক্সট চলো 93 দাগের কোশ্চেনে কী বলছে। দুটি সংখ্যার যোগফল লিখে দিলাম, দুটি সংখ্যা x + y 14, এবং তাদের গুণফল বলে দেওয়া আছে xy 56 বলে দেওয়া। তাহলে সংখ্যা দুটি অনুরূপ কত, মানে চেয়েছে হচ্ছে 1/x + y/y কত চেয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা ভাগ করে দেবো, তাহলে x + y/xy = 14/56 করে দিতে পারি। তাহলে এখানে কত আসছে, যদি আমি দুটোই আলাদাভাবে যোগ করি, তাহলে এইটা, আর এখানে আরেকটা যোগ করলাম y/xy, মানে xyটাকে দুটো জায়গায় ভাগ করে দিলাম, তাহলে কত আসছে 14, 4 × 14 = 56, তাহলে 1/4, তাহলে আসলো 1, এখানে ঘুরিয়ে লিখছি, তাহলে এখানে যেহেতু y আসবে আমি xটা আগে লিখছি, তাহলে 1/x + 1/y = 1/4। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 94 দাগের কোশ্চেনে কী বলছে। একটি প্রতিষ্ঠানে 20 জন কর্মীর গড় মাসিক বেতন হচ্ছে 1,000
টাকা যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন 100 টাকা করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে যখন বৃদ্ধি পাচ্ছে কতজনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে? 21 জনের মধ্যে, কিন্তু 20 জন কর্মী আর একজন হচ্ছে ম্যানেজার, তাহলে 21 জনের মধ্যে 100 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ম্যানেজারের মাসিক বেতন কত টাকা? তাহলে ম্যানেজারের মাসিক বেতন কত টাকা হচ্ছে? 20 জনের তো গড় তোমার 1,500 টাকা তো মানে ম্যানেজারের বেতন হতেই হবে। তার সঙ্গে আরও এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে, মানে তারও এক্সট্রা আরও পাচ্ছে। তার মানে কতজন? 100 জনের মধ্যে যদি তার বেতন এক্সট্রা বেতন ভাগ করে দেওয়া হয়, এই 21 জনের মধ্যে 100 টাকা করে যদি বেতন ভাগ করে দেওয়া হয়, তাহলে টোটাল এত টাকা বৃদ্ধি বেতন ভাগ করা হয়েছিল। তাহলে 1,500 প্লাস এই বৃদ্ধি বেতন, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2,100। তাহলে 3,600 টাকা হচ্ছে তার ম্যানেজারের মাসিক বেতন। অ্যান্সার বি এর জায়গায় অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 95 দাগের কোশ্চেনে কী বলছে? একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায় এবং স্রোতের দিকে 10 কিমি 10 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে মাঝির? তাহলে এখানে ঘুরিয়ে বলেছে কিন্তু, হ্যাঁ, স্রোতের দিকে মানে এটা হচ্ছে অনুকূলে, আর স্রোতের বিপরীত দিকে মানে হচ্ছে এটা প্রতিকূলে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? প্রতিকূল বেগ ভি মাইনাস ইউ, বোটের স্পিড মানে মাঝির স্পিড মাইনাস স্রোতের স্পিড ইকুয়ালস টু, এখানে হচ্ছে 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায়। তার মানে 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এখানে 2 কিমি পার আওয়ার, এটা হচ্ছে প্রতিকূল বেগ। আবার কি বলছে? অনুকূল বেগ ভি প্লাস ইউ কত হচ্ছে? ভি প্লাস ইউ এখানে অনুকূল স্রোতের দিকে বলেছে যে 1 কিমি যাচ্ছে 10 মিনিটে। যদি 10 মিনিট থেকে আবারে করতে হয় তাহলে 10/60 করে দাও, তাহলে কি আসলো? 1/10 ইন্টু 60, কাটাকুটি হলে এখানে 6 কিমি পার আওয়ার। এবার এই আমরা চাই মানে ভি মানে মাঝির বেগ চাই, তাই তো? তাহলে মাঝির বেগ যদি করতে হয় ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ ইকুয়ালস টু, এটা 2, এটা হচ্ছে 6, কাটাকুটি হলো 2u ইকুয়ালস টু এখানে 8, তাহলে মাঝির বেগ কত আসলো? 4 কিমি পার আওয়ার, এইটা আসলো মাঝির বেগ, ঠিক আছে? এইবারে তাহলে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? তাহলে সময় লাগবে স্থির জলে সময় কত লাগবে? 5 কিমি বাই এখানে 4 কিমি পার আওয়ার, এখানে কিমি আছে, কিমি কেটে গেলে তাহলে সময় বেরোবে, আওয়ারটা উপরে চলে যাবে, তাহলে কাটাকুটি করো। আচ্ছা, এটাকে মিনিটে করতে বলেছে, তাই তো? না, মিনিটে না, ঘন্টায় আছে যখন 5, 4 1 4 1, তাহলে 1/4, এখানে 1 আওয়ার, এখানে হচ্ছে 1/4 মানে ইন্টু 60 করে দাও, কাটাকুটি হলে 15, তাহলে 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? নেক্সট চলো এবারে 96 দাগে কী বলছে? 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 631 টাকা, মূলধন কত হবে? তাহলে এই ক্ষেত্রে মানে 2 বছরের জন্য আমরা সূত্র জানি, যদি সরল সুদ মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র জানি কি? পি হচ্ছে মূলধন ইন্টু আর মানে সুদের হার স্কোয়ার বাই 100 স্কোয়ার। এইটা হচ্ছে 2 বছরে সরল সুদ মাইনাস এটা চক্রবৃদ্ধি সুদ তো আগে আসবে, কম্পাউন্ড ইন্টারেস্ট আগে হবে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট তো বড় হয়। তাহলে সিআই মাইনাস এসআই, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদের অনুপাত হচ্ছে মানে বিয়োগফল মানে পার্থক্য হচ্ছে এইটা। তাহলে এখানে কি আসলো? এখান থেকে আমাদের পার্থক্যটা বলে দেওয়া হচ্ছে 631 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। পি হচ্ছে মূলধন, আর হচ্ছে 10%, দুটো 10 লিখে দিলাম পরপর, আর 100কে আমি দুটো 100 লিখে দিলাম, তাহলে এখানে 100 আর নিচে 100 কেটে গেল। পি কত আসবে? 63,100 টাকা, 63,100 টাকা। অ্যান্সার বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, এই অঙ্কটা কীভাবে করবে দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কিন্তু ট্রিক খাটিয়ে করতে হবে। যদি 15 আর 18 গুণ করতে যাও তাহলে আবার অনেক বড় গুণ করতে হবে। তার থেকে বরঞ্চ আমি কী করবো, এটা 90 করে নেবো আর 2 গুণ করে দেবো হচ্ছে 30-এর সঙ্গে, তাহলে
এখানে তাহলে এটা 90 ইন্টু 30 করে নিলাম। তাহলে এখানে গুণ করো, 3 নং 27 আর দুটো শূন্য পড়ে আছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম। মাইনাস এখানে 2 বারং কত 200, আরে 2 বারং 24, 12 দুগুণ 24 মানে 240 এখানে আসলো। আচ্ছা এখান থেকে কি আসলো, 8 14 80 আর এখানে 32 মানে 80 আর 32 মানে 112, মানে 1112। এখানে কিন্তু 14 নামটা মনে রাখলে খুব সুবিধা হয়, তাহলে 14 এমনি করে নাও 80 আর এখানে 32, তাহলে 2 আর 112 এটা আসলো। আচ্ছা এইটা হলো, আরে আচ্ছা তারপরে দেখো এখানে ও আচ্ছা এবারে দেখো তাহলে কি বলছে, প্লাস এখানে 2 ইন্টু 55 আসলো মানে 110 চলে আসলো। তাহলে এখান থেকে কি বিয়োগ করো, তাহলে 0, এখানে 6 হাতে 1 করলে এখানেও 6, আর দাঁড়া কী হলো, 6 না, এখানে 0, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হাতে 1, 3, 7 মাইনাস 3 করলে 4 আসলো এখানে, আর হচ্ছে এখানে 2 তো আছেই, আর এখানে যোগ করো 0, 3, 2, 1। এবারে দেখো এখানে কিন্তু পুরোপুরি 1230কে 2 দিয়ে গুণ করলে কিন্তু এইটা আছে, তাহলে 2 অ্যান্সার হবে, বিয়ের থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে নেক্সট 98 দায়ের কোশ্চেনে কী বলছে, একটি নির্বাচনের 2 প্রার্থীর মধ্যে একজনের মোট বৈধ ভোটের 55% ভোট পেয়েছে এবং 20% ভোট অবৈধ। যদি মোট ভোটার সংখ্যা এত হয় তবে অন্য প্রার্থী কত বৈধ ভোট পেয়েছে। আচ্ছা তাহলে বৈধ ভোট যদি বৈধ ভোটের 55% পেয়েছে, আচ্ছা অবৈধ ভোট যদি 20% হয় তাহলে কী হচ্ছে, মোট বৈধ ভোট যদি 100% হয় তাহলে 20%, সরি মোট ভোট যদি 100% হয় তার মধ্যে 20% অবৈধ, তাহলে বৈধ ভোটের হার, বৈধ ভোটের হার হচ্ছে কত, 80% হচ্ছে বৈধ ভোটের হার। এবারে তাহলে আমি এখান থেকে 100% সমতুল্য মানে মোট ভোট বলে দেওয়া হচ্ছে 7500, তাহলে 80% কত হবে, এখান থেকে 7500 বাই 100 ইন্টু 80 করলে কাটাকুটি করো, এখান থেকে এটা কীভাবে করবো দেখো, আমরা কিন্তু 4 ইন্টু 75 মানে জানি 300, তাহলে এখান থেকে 4 বের করে 75 সাথে গুণ করে দাও, তাহলে 300 আর এখানে 4 বের করেছি মানে এটা হচ্ছে 20, তাহলে 6000 এখান থেকে আসলো। আর এবার হচ্ছে এটা টোটাল বৈধ ভোট, বৈধ ভোট। এবারে বলছে এই বৈধ ভোটের অপর প্রার্থী, অন্য প্রার্থী বৈধ ভোট সংখ্যা কীভাবে বের করব, টোটাল বৈধ ভোট হচ্ছে এত, তার মধ্যে 55% হচ্ছে যে বিজেতা সে পেয়েছে, তাহলে অন্যজন কত পেয়েছে, 45% পেয়েছে, তাহলে কাটাকুটি করো, এখান থেকে 2 বের করে এখানে 45 সাথে 2 গুণ করে দাও, তাহলে 30 ইন্টু 90 করে দিলাম, তাহলে এখানে 0027, তাহলে সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো নেক্সট 99 দায়ের কোশ্চেনে কী বলছে, যদি 2006 সালে 1 জানুয়ারি রবিবার হয় তবে 2010 সালে 1 জানুয়ারি কী বার হবে। আচ্ছা এটা কিভাবে করবে দেখো, এই আমি যে ট্রিকটা বলবো এটা হচ্ছে 1 জানুয়ারি মানে একই ডেট যদি হয় আর একই মাস যদি হয় তখন সেক্ষেত্রে কাজ হবে, যদি অন্য মাস আর অন্য ডেট যদি হয় সেক্ষেত্রে আবার অন্য ট্রিক, মানে একই রকমই কিন্তু একটু আলাদা হবে। তো এইটার ক্ষেত্রে আমি বলছি কীভাবে করতে হবে, যে 2006 আর 2010 এদের মধ্যে গ্যাপ কত, 2010 থেকে 2006 মধ্যে গ্যাপ 4 বছর। আচ্ছা এবার এই 4 বছরের মধ্যে লিপ ইয়ার কত, আচ্ছা আমি আগে বলি নর্মাল ইয়ার, যেটা নর্মাল ইয়ারে অড ডে হচ্ছে একটি, আর যদি লিপ ইয়ার হয় তার অড ডে হয় দুটি অড ডে, ঠিক আছে। এইবারে তাহলে এখানে দেখো 4কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কারণ লিপ ইয়ার বের করতে গেলে কি 4 দিয়ে ভাগ যেতেই হয়, তাহলে এর মধ্যে কটা লিপ ইয়ার আছে সেটা বের করার জন্য আমি 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 1 4 কেটে গেল পুরোপুরি, তাহলে এই একটা লিপ ইয়ার আছে, আমরা দেখেও বুঝতে পারছি এর মধ্যে 2008 যেটা এটা 4 দিয়ে ভাগ যায়, 2008 এটা 4 দিয়ে ভাগ যায়, 4 × 20 20
আর 0 8 নিচে নেমে গেল, তাহলে 0 দিয়ে এখানে 4 2 8। এই দেখো এটা কিন্তু ভাগ যাচ্ছে, মানে 2008টা এখানে লিপ ইয়ার। তার মানে এখানে আমরা এইটা কেন করলাম, কারণ যদি এটা তো ছোটো সংখ্যা আছে বলে, মানে গ্যাপটা ছোটো বলে, যদি বড় গ্যাপ হতো তখন এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আমরা বের করতে গেলে খুব কষ্ট হতো। তো সেটা সেই কারণে আমরা ফার্স্ট ডিফারেন্স বের করলাম, এতগুলো ইয়ার আছে, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এতগুলো, এর মধ্যে যে লিপ ইয়ার যেটা সেইটা আমরা 4 দিয়ে ভাগ করলে একটা লিপ ইয়ার যেমন এখানে পেলাম, তেমন অন্য জায়গায় যদি পার্থক্য অন্য বেশি হতো তাহলে 4 দিয়ে ভাগ করলে সেই অনুযায়ী লিপ ইয়ার বেরিয়ে যেত। তাহলে এবার এখান থেকে যে লিপ ইয়ারটা বেরোলো, তাহলে 3টে হচ্ছে তাহলে নর্মাল, আর একটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে নর্মাল ইয়ারের জন্য একটা অড ডে, আর একটা লিপ ইয়ারের জন্য 2টি অড ডে। একটা লিপ ইয়ারের জন্য একটা করে অড ডে হয়, তাহলে 3 × 1 করলে 3টে অড ডে আসবে 3 বছরের জন্য। আর এখানে একটা লিপ ইয়ারের জন্য 2টো অড ডে আসে, তাহলে অড ডের সংখ্যা কত? 5টি এক্ষেত্রে। এবারে আমাদের কোড জানতে হবে, রবিবারের কোড। সানডের কোড হচ্ছে সানডের কোড 0, মানডে 1, বানানটা ভুল হলে ক্ষমা করে দিও, সেটা আমি বানানটা ভালো করে লিখিয়ে দাও। এখানে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই হচ্ছে সপ্তাহে 7টা দিনের এগুলো কোড, এই কোডগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 5টি অড ডে আছে, আর এখানে 2006 সালে রবিবার ছিল, তাহলে 5টা অড ডে, আর রবিবারে তো কোড হচ্ছে 0, তাহলে 0 লিখলাম, তাহলে যোগ করে দিলাম, কটা আসলো? 5টিই আসলো অড ডে। এবার যদি 7-এর বেশি হতো তাহলে আবার 7 দিয়ে ভাগ করতে হতো, এবং অবশিষ্ট যেটা থাকতো সেইটার উপরে বিচার হতো। কিন্তু এখানে যেহেতু 7 নেই, মানে 7-এরও বেশি নেই, 5টি অড ডে, তাহলে এখানে 5-এর কোড নাম্বার কত? 5-এর কোড নাম্বার হচ্ছে কোড কত? ফ্রাইডের কোড 5, তাহলে এখানে হচ্ছে ফ্রাইডে। অ্যান্সার হবে সি এর জায়গায়, অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো এবারে 100 দাগের কোশ্চেনে কী বলছে? 6 জন পুরুষ 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, এবং 26 জন পুরুষ এবং 48 জন বালক একটি কাজ 2 দিনে করতে পারে, তবে 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আগে আমরা একজন পুরুষ এবং একজন বালকের মানে কর্মদক্ষতা বের করে নেবো। তাহলে আমি একজন পুরুষের দক্ষতা M ধরলাম, তাহলে 6 জন পুরুষের 6M, 8 জন ছেলে আমি বালকের ধরলাম আগে, একটা বালকের দক্ষতা হচ্ছে B ধরলাম, তাহলে 8 জন বালকের দক্ষতা 8B। এটা হলো ইন্টু 10, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই তো? টোটাল ওয়ার্ক, আচ্ছা, এর সঙ্গে সমান বলেছে, মানে টোটাল ওয়ার্ক এইটা হলো। আবার 26 জন পুরুষ আর 48 জন পুরুষ একই কাজ করছে 2 দিনে, তাহলে তারও টোটাল ওয়ার্ক সেম হবে এদের সাথে। তাহলে 26 জন পুরুষের টোটাল ওয়ার্ক হচ্ছে 26M, প্লাস 48 জন বালকের টোটাল কাজ হচ্ছে 48B। তাহলে এটা হচ্ছে 2 দিনে তারা একসঙ্গে এতটা কাজ করবে, তাহলে এর সঙ্গে সমান হবে। নেক্সট এবার M আর B এর অনুপাতটা বের করতে হবে আমাদের, তাহলে কাটাকুটি করে দাও, এটা 5 আসলো, তাহলে 30M প্লাস 40B, আর এখান থেকে আসছে 26M প্লাস 48B, এখান থেকে বিয়োগ করে দাও 4M, আর এটা এদিকে চলে আসলে 8B আসলো কি M/B, মানে 2:1। এটা হচ্ছে দক্ষতা আসলো কিন্তু, হ্যাঁ, একজন পুরুষ এবং একজন বালকের। এবার তাহলে যে কোনো একটা জায়গা থেকে আমি টোটাল ওয়ার্কটা বের করে নিই। টোটাল ওয়ার্ক ছিল তো এইটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, সেম ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক আগে বের করে নিই, আমি প্রথমটা থেকেই বের করছি। তাহলে ইন্টু 10, এখানে মানটা বসিয়ে দাও, 6 × 2 প্লাস 8 × 1 ইন্টু 10 করলে 12 আর 8 20, মানে 200 হচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা, তাহলে কাজটি কত দিনে সম্পন্ন করবে? আচ্ছা, এতজন, এবার তাহলে এতজন পুরুষ এবং এতজন বালক, দিন লাগবে কত? মোট দিন কত লাগবে? 200 হচ্ছে পরিমাণ কাজ, আর এদের দক্ষতা মানে এদের কাজ করার ক্ষমতা একদিনে 15 × 2 প্লাস 20 × 1, মানে 20 হবে। তাহলে 200 ওখানে ওপরে নিচে 15 দুগুণ 30 আর 20, এখানে 50 যোগ, মানে 30 প্লাস 20 50 হলো, তাহলে কাটাকুটি করলে অ্যান্সার আসলো 4 দিনে
কাজটি সম্পূর্ণ করে দেবে 15 জন পুরুষ আর 20 জন বালক। ওকে, তো আজকে এটা লাস্ট কোশ্চেন ছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।